3 দিন পর অরিত্রার ফ্ল্যাটের কাজের মাসি লোক ডেকে অরিত্রার ফ্ল্যাটের দরজা ভাঙাল, আর সেখান থেকেই পাওয়া যায় অরিত্রার বীভৎস মৃতদেহ। সারা ঘর জলে ভেজা, তার মাঝে অরিত্রার দেহ পড়ে। সব ঠিক আছে, শুধু মাথাটাকে কেউ যেন সরব শক্তি দিয়ে 180 ডিগ্রি ঘুরিয়ে পিছন দিকে করে দিয়েছে। ওটাও শুধু মাথার উপরের অংশ, মানে চোয়ালটা চিরে গিয়ে পাশে পড়ে আছে জিভের সাথে। আজ আপনাদের জন্য রয়েছে কনিষ্ক সাহার কলমে কাল নিশীথ। আজকে গল্পের শেষে আপনাদের জন্য থাকছে এই গল্প থেকে একটি প্রশ্ন, যেটি সঠিক উত্তরদাতাদের নাম আমরা পরবর্তী গল্পে ঘোষণা করব। শুরু হচ্ছে আজকের গল্প। কলকাতা শহর, যা কখনো ঘুমোয় না। কংক্রিট জঙ্গলের ছোট বড় বাড়িগুলোর মাঝ থেকে উঁকি দিচ্ছে বিভিন্ন রঙের আলো। রাস্তা দিয়ে গর্জন করে এগিয়ে যাচ্ছে বিভিন্ন গাড়ি। একই সাথে মাঝে মাঝে ভেসে আসে নর্দমার পচা গন্ধ। আর অন্যদিকে মোমো আর কাবাবের দোকান। দূরে কোথাও কোনো পাঞ্জাবি বা হিন্দি গানের আওয়াজ কানে আসে। টলিগঞ্জের নিজের অ্যাপার্টমেন্টের ব্যালকনিতে দাঁড়িয়ে এইসব দেখছিল অরিত্রা। ডিসেম্বরের মাঝামাঝি, ভালোই শীত পড়েছে, কিন্তু তাকে দেখে সেটা কেউ বলবে না। মুখে কড়া মেকআপ, চুলটা হালকা নীল রং করা, যা হয়তো এখন সবুজ হয়ে গেছে। গায়ে একটা লাল রঙের গেঞ্জি, পায়ে একটা হট প্যান্ট পরে সে উদাসীন মুখে তাকিয়ে আছে শহরটার দিকে। ওর পিছনের অন্ধকার ঘর, যার মধ্য থেকে শুধু একটা তীব্র আলোর রেখা এসে ওর মুখে পড়ছে। ঘুরে দাঁড়ালো অরিত্রা সেই আলোর রেখাটার দিকে মুখ করে। ডান হাতে ধরে রাখা হেডফোনটাকে কানে পরে এগিয়ে গেল নিজের কম্পিউটারের দিকে, যেখান থেকে আলোর রেখাটা ভেসে আসছিল। একটা বোতাম টিপতেই কম্পিউটার স্ক্রিনে ফুটে উঠল কিছু লেখা। ইউ আর গোয়িং লাইভ ইন 3, 2, 1। হ্যালো বন্ধুরা, কেমন সবাই? ভালো তো? পাশে চ্যাট বক্সে একাধিক ছেলেদের হাই হ্যালো আসতে থাকে। কেউ কেউ লিখছে, কেমন আছো ডিয়ার? কেউ বলছে, ও মা গো, কি সুন্দর লাগছে। কয়েকজন বাংলাদেশ থেকেও দেখছে, আবার কিছু কিছু বয়োজ্যেষ্ঠ কাকু জেঠুরাও আছে। 25 বছরের অরিত্রা কলকাতার বিখ্যাত ইনফ্লুয়েন্সার। ইউটিউবে 17 কোটি সাবস্ক্রাইবার, আর ইনস্টাতে 9 লাখেরও বেশি ফলোয়ার। অরিত্রা বাড়িতে বসে টাকা কামায়। মা বাবার সাথে অনেক কাল আগেই থাকা বন্ধ করে দিয়েছে। মা বাবা বলেছিল সোশ্যাল মিডিয়াতে সময় না বরবাদ করে পড়াশোনা করতে। অরিত্রার মাথা গরম হয়ে যায়। সেদিনই নিজের এক বন্ধুকে বলে টলিগঞ্জের একটা ফ্ল্যাট কিনে ফেলে সে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, নিজের টাকায় একটা ফ্ল্যাট কিনে ফেলে অরিত্রা। অবশ্য অরিত্রার এই অবস্থার জন্য ওর মা বাবার সমান প্রতিদান আছে। যেই বয়সে আমরা মা বাবাদের কাছে রং পেন্সিলের জন্য বায়না ধরতাম, সেই বয়সে অরিত্রার মা বাবা ওর হাতে ফোন ধরিয়ে দেয়। এরপর আর কি, স্কুলে থাকাকালীনই বন্ধুদের কাছে রিলস বানানো আর সোশ্যাল মিডিয়া থেকে টাকা অর্জন করা শিখতে ওর বেশি সময় লাগেনি। এরপর তো অরিত্রাকে পিছনে ফিরে তাকাতেই হয়নি। কম্পিউটার স্ক্রিনে ইনস্টাগ্রামের ট্যাব খুলে অরিত্রা বলে, আশা করি আপনারা সবাই এসে গেছেন। চলুন এবার আমাদের রিঅ্যাকশন ভিডিও শুরু করা যাক। অরিত্রা এটা প্রত্যেক সপ্তাহের শেষে করে। নিজের ইউটিউবে লাইভ যায়, আর সেখানে ইনস্টাগ্রামের বিভিন্ন রিলসের উপর সে রিয়্যাক্ট করে। কোনোদিন কমেডি রিলস, আবার কোনোদিন মুভি সিনসের ওপর। আজ এরম অন্ধকার ঘর করে রিঅ্যাকশন ভিডিও বানানোর কারণ, আজকের ভিডিওটা হতে চলেছে ভৌতিক বা ভয়ের রিলসের রিঅ্যাকশন নিয়ে। ইনস্টাগ্রামে গিয়ে মাউস ক্লিক করতেই প্রথম রিলটা তার সামনে ফুটে উঠল। একটা জঙ্গলে ঘেরা জলাশয় বা পাঁক জাতীয় জায়গার ভিডিও। ঘন গাছের আড়াল থেকে উঁকি মারছে রক্তে রাঙা লাল চাঁদ। ভিডিও কোয়ালিটি খুবই খারাপ, মাঝে মাঝেই কেটে যাচ্ছে।
জলাভূমি থেকে ধীরে ধীরে উঠে আসছে একটি আকৃতি। দেখে কোনো যুবতী মেয়ের মনে হচ্ছে, কিন্তু হাত পাগুলো অস্বাভাবিক রকমের ফোলা। ধীরে ধীরে একটু একটু করে এগিয়ে আসে সে ক্যামেরার দিকে। অরিত্রা নিষ্পলকভাবে তাকিয়ে আছে, যেন চোখ সরাতে পারছে না সে সেখান থেকে। যখন সেই বীভৎস মেয়েটি একদম ক্যামেরার সামনে চলে এসেছে, সেই সময় হুট করে কম্পিউটারটা হ্যাং করে গেল। অরিত্রা নিজের মুখে তাচ্ছিল্যের হাসি নিয়ে ব্রাউজারটা বন্ধ করে আবার চালালো। তারপর লাইভ চলাকালীনই বলল, এই সব কম পয়সার মেকআপ আর একটু ফিল্টার মেরে সবাই ভাবছে বিশাল ভয়ঙ্কর কিছু বানিয়েছে। আরে বাংলা সিনেমা এর থেকে বেশি ভালো ভূত দেখায়। ওদিকে লাইভ ফিডে কিন্তু অন্য ধরনের প্রতিক্রিয়া আসা শুরু হয়েছে। বিভিন্ন লোকে বিভিন্ন কমেন্ট করছে। এ কি, আমি তো কিছু দেখতেই পেলাম না। তোমার ভিডিওটা পজ হয়ে কেন গেছিল বাবু? তুমি কি বাড়িতে একা আছো? কাকুকে দেখলাম মনে হলো। অরিত্রা, ভিডিওটা দেখতে যেও না, ওটা অভিশপ্ত। আরে আমার কম্পিউটার হ্যাং করে যাচ্ছে কেন? আশ্চর্য, আমার মোবাইলটাও সুইচ অফ হয়ে গেল। অরিত্রার কিন্তু এদিকে হুঁশ নেই। সে কমেন্ট সেকশনের দিকে চোখ দেয় না। নিজের মনেই সে বলে উঠল, লোকে নিজের ভিডিও ভাইরাল করার জন্য কি কি না করে, তাই না? বলতে নেই এতদিন আছি, কিন্তু আজ পর্যন্ত এসব কিছুই করতে হয়নি যে কিছু আপলোড করে বলবো এটা অভিশপ্ত, এটা দেখবেন না। আরে ভাই, অভিশপ্ত হলে সেই লেভেলের অন্তত বানা। যাচ্ছে তাই, ভয়ের চেয়ে বেশি হাসিই পেল। তার মনোযোগ আকর্ষণ করার জন্য তার দেখা দেখি অনেকেই হাহা রিয়াক্ট দিতে লাগলো। আবার কেউ কেউ লিখল, বোকাস যত সব। আরে বাদ দাও, বাজে জিনিস। অরিত্রা প্লিজ রিপ্লাই। অরিত্রা আই লাভ ইউ। প্রথম প্রথম এসব কমেন্ট পড়ে নিজেকে একটু কেউ কেটা ভাবত। এখন আর অত কিছু যায় আসে না তার। মাঝে এরমই কমেন্টে রিপ্লাই দিতে গিয়ে এক আধবুড়ো লোকের পাল্লায় পড়েছিল। সেখান থেকে বাঁচতে গিয়ে থানা পুলিশ করতে হয়েছে। দীর্ঘশ্বাস ফেলে পরের রিল দেখতে যাবে, তখনই ফোনের ঘন্টি বেজে উঠল। এখন আবার কে মেসেজ করছে? মা বাবাকে সাইলেন্ট করে রেখেছে, আর তার বন্ধুরা তো এখন করে না। ফোন খুলেই দেখে অচেনা এক নাম্বার থেকে একটা মেসেজ এসেছে। আর মাত্র 3 দিন। এক মুহূর্তের জন্য বুঝতে পারল না কিছু অরিত্রা। কিসের 3 দিন? কোনো সেল নাকি কোনো অফার? অরিত্রা অত গ্রাহ্য করল না। ফোনটা রেখে আবারও নিজের লাইভে মন দিল। তিন দিন পর অরিত্রার ফ্ল্যাটের কাজের মাসি লোক ডেকে অরিত্রার ফ্ল্যাটের দরজা ভাঙালো। আর সেখান থেকেই পাওয়া যায় অরিত্রার বীভৎস মৃতদেহ। সারা ঘর জলে ভেজা, তার মাঝে অরিত্রার দেহ পড়ে। সব ঠিক আছে, শুধু মাথাটাকে কেউ যেন সরব শক্তি দিয়ে 180 ডিগ্রি ঘুরিয়ে পিছন দিকে করে দিয়েছে। ওটাও শুধু মাথার উপরের অংশ, মানে চোয়ালটা চিরে গিয়ে পাশে পড়ে আছে জিভের সাথে। হাওয়ায় ভরে আছে রজনীগন্ধা আর ধূপের গন্ধ। সববাহী গাড়ি এসে দাঁড়িয়েছে বাড়ির সামনে। নারীদের ভিতর তখন কান্নার রোল উঠেছে। অরিত্রার বাবা মা আর পরিবারের কিছু লোক এসেছে এই শেষ যাত্রায় অরিত্রার পাশে দাঁড়াতে। পাড়াপড়শিরাও এসে ভিড় লাগিয়েছে, বলাবলিও চলছে। এত বড় ইন্টারনেটের তারকা, কিন্তু আজ নিজের পরিবারের লোকজন ছাড়া কেউ নেই তার পাশে। সববাহী গাড়ি করে অরিত্রাকে আনা হলো কেওড়াতলা শ্মশানে। সেখানকার যা কাগজপত্রের কাজকর্ম নম্রতা একা হাতেই মেটাল। অরিত্রার শোকাহত মা বাবাকে আর বিরক্ত করতে চায়নি সে। নম্রতা হলো অরিত্রার জেঠুর মেয়ে। বয়সে অরিত্রার থেকে বড় হলেও ছোটবেলায় গলায় গলায় বন্ধুত্ব ছিল দুজনের। অরিত্রার মৃত্যু যতটা না তার বাবা মাকে আহত করেছিল,
তার চেয়ে বেশি আহত করেছিল নম্রতাকে। খবর পেয়ে সেই আগে ছুটে আসে, তার দেহ হাসপাতালে নিয়ে যায়। ডাক্তারদের বলে কয়ে দেহটা ঠিক করে, যাতে বাবা মার সামনে সুস্থ লাগে। তার মা বাবা তো আর অরিত্রার সেই বীভৎস দেহ দেখেনি, দেখলে হয়তো তারা দুজনও সামলাতে পারত না নিজেকে। কিন্তু তার এই দুর্দশা হলো কিভাবে? কে করলো অরিত্রার সাথে এরকম? মনের মধ্যে এরম নানা প্রশ্ন ভিড় করছিল নম্রতার। চুল্লির ভিতর ঢুকিয়ে দেওয়া হলো অরিত্রার শরীর। তার মা বাবা ভেঙে পড়ল কান্নায়। পুলিশ এটিকে একটি দুর্ঘটনা বলে ঘোষণা করেছিল, কিন্তু নম্রতার মনে শান্তি নেই। তার বুকে এক ঝড় বইছে, প্রশ্নের ঝড়। যেই অরিত্রার এই অবস্থা করেছে তাকে সে খুঁজে বের করবেই মনে মনে প্রতিজ্ঞা করল সে। অন্ত্যেষ্টিক্রিয়া শেষ হলো এবং শোকার্তরা চলে যেতে শুরু করল। নম্রতা দাঁড়িয়ে রইল সেখানেই। সত্য উদ্ঘাটনের জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে নম্রতা সেই সন্ধেবেলায় অরিত্রার অ্যাপার্টমেন্টে এসে দাঁড়ালো। জায়গাটা আশ্চর্য রকমের শান্ত। মনে হচ্ছিল এই বুঝি অরিত্রা দরজা খুলে এসেই নম্রতার সাথে কথা বলবে। চাবি দিয়ে দরজা খুলে ঘরের মধ্যে ঢোকে নম্রতা। সারা ঘর অন্ধকার। কিছুক্ষণের জন্য সেই অন্ধকারে নীরব হয়ে দাঁড়িয়ে থেকে তারপর সে আলো জ্বালালো। ঘরের আসবাবপত্র সব এদিক ওদিক ছড়ানো। অরিত্রার ফোনটা তখন খাটের উপর। নম্রতা সেটাকে তুলে নিয়ে লকটা খুলল। ফোনে ওর অ্যাকাউন্টে বহু কমেন্ট এসছে। অরিত্রা ঠিক আছো? অরিত্রা, রিলটা দেখার পর থেকে আমার বাড়িতে কিছু একটা অদ্ভুত হচ্ছে। রিলটা অভিশপ্ত ছিল, কেন দেখতে গেলে অরিত্রা? তোমার সাথে সাথে আমার দেখা উচিত হয়নি। আচ্ছা, কেউ কি কোনো মেসেজ পেয়েছিল সেই দিন 4 দিন আছে বলে? আমার মনে হচ্ছে রিলের মেয়েটি আমার ঘরের মধ্যে আছে। কোন রিলের কথা বলছে এরা? নম্রতা লক্ষ্য করে দেখল যে কজন কমেন্ট করেছে তাদের সবার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেটেড। কিন্তু আশ্চর্য আরো বেশি হলো যখন সে দেখল এদের মধ্যে কয়েকজন একই সাথে মারা গেছে। নম্রতা অরিত্রার ফোন ঘেটে যা বুঝল তা হলো এই: অরিত্রা লাইভ স্ট্রিম করার সময় কোনো একটা রিল দেখে। অরিত্রার সাথে সাথে যারা যারা এই রিলটা দেখে তারা সবাই ফোনে একটা অচেনা নাম্বার থেকে একটা টেক্সট পায় যে তাদের হাতে মাত্র 3 দিন আছে। 3 দিন পর তারা সবাই হয় মারা যায়, নয়তো নিখোঁজ। নম্রতা ফোনটার মেসেজ বক্সে গেল। কাল সকালেই ওর কাছে মেসেজ এসেছে আর 1 দিন। এই নাম্বারটা ট্রু কলারও দেখাচ্ছে না। পুলিশকে জানাবে নাকি নিজেই খুঁজে বের করবে? এইসব ভাবতে ভাবতে একটা চেয়ার টেনে বসল সে। ফোনের নোটিফিকেশনগুলোতে টিপতে গিয়ে হঠাৎ হাত লেগে ইনস্টাগ্রাম রিলসের জায়গাটা খুলে গেল। একটা অদ্ভুত ভিডিও শুরু হলো তার চোখের সামনে। একটা কুঁড়ে ঘর, তার সামনে একটা পানা পুকুর। অন্ধকার, কোনো আওয়াজ নেই, শুধু মাঝে ছবিটা একটু কেটে কেটে যাচ্ছে। তারপরেই ভেসে উঠল আর একটা ছবি। জলের ভিতর হয়তো, কিন্তু গোলাটে জল, কিচ্ছু দেখা যাচ্ছে না। কয়েকটা বুদবুদ উঠল শুধু। তারপর সেই ছবিটা সরে গিয়ে একটা ভাঙাচোরা অন্ধকার বাড়ির ভিতর একটা ময়লা খাট দেখা গেল। তারপর একের পর এক ছবি। রাতের গ্রামের রাস্তায় কুকুর ডাকছে, দেওয়াল বেয়ে কোনো সরীসৃপ যাচ্ছে, একটা মন্দিরের বাইরে এক গাদা কাক, 2জন বয়স্ক লোক কড়িকাঠ থেকে গলায় দড়ি দিয়ে ঝুলছে। কিছুক্ষণ পর আবার সেই পানা পুকুর। কি একটা যেন উঠে আসছে জলের ভিতর থেকে। একটি মহিলা ধীরে ধীরে উঠে আসছে তার দিকে। নম্রতা যেন চেয়েও নিজের চোখ ফেরাতে পারছিল না সেখান থেকে। হঠাৎ তার ফোন বেজে ওঠে মেসেজ ঢোকার শব্দে। নম্রতার ঘোর কাটল। সে নিজের ফোন খুলতেই দেখে কোনো এক অজানা নাম্বার থেকে মেসেজ এসেছে, আর 4 দিন বাকি। অরিত্রার বন্ধুরাও এরকমই একটি মেসেজ পাওয়ার কথা বলেছে, কিন্তু কে পাঠালো এই মেসেজ, আর এই নাম্বারটি বা কোথাকার? হঠাৎ ঘরের আলোগুলো যেন কেঁপে উঠল। নম্রতা কিছু বোঝার আগেই সে নিজের মুখের মধ্যে কি যেন আটকে আছে অনুভব করল।
হাত দিয়ে বার করতেই দেখে এক গাদা লম্বা চুল ওর মুখের ভিতর থেকে বেরোচ্ছে। নম্রতা সেই চুলের ডেলাটাকে ঘরের এক কোণে ফেলে দেয়, আর ঠিক সেই মুহূর্তে অনুভব করে ঘরে যেন সে আর একা নেই। পিছনে ঘুরতেই দেখতে পায় একটি যুবতী মেয়ে তার দিকে পিছন ঘুরে দাঁড়িয়ে। রেগে গেলে যেমন গভীর নিঃশ্বাস ফেলে মানুষ, ঠিক সেরম নিঃশ্বাস ফেলছে মেয়েটি। নম্রতা এগিয়ে গিয়ে মেয়েটির কাছে যেতেই মেয়েটির গলা থেকে বেরিয়ে এলো এক বিকট চিৎকার। ঘুম ভেঙে গেল নম্রতার, নিজের বাড়ির বিছানায় শুয়ে। তাহলে সবই কি স্বপ্ন ছিল নম্রতার? ফোনটা ওঠালো এই আশায় যে হয়তো তার বোনের মৃত্যুটাও কোনো দুঃস্বপ্নের মতো মুছে যাবে তার মন থেকে। কিন্তু না, সে জায়গায় জলজল করছে একটি মেসেজ। আর মাত্র 4 দিন বাকি। কে পাঠিয়েছে এই মেসেজ? কোথাকার নম্বর এটা? কিন্তু তার নিজের পক্ষে এটা খুঁজে বের করা সম্ভব নয়। তার প্রয়োজন ছিল এমন কেউ যে সহজে ডিজিটাল গোলকধাঁধায় বিচরণ করতে পারে, এমন কেউ যে ভিডিওটির উৎস ট্র্যাক করতে পারে। কিন্তু নম্রতার চেনাশোনা মাত্র একজনই আছে যে ওকে এ ব্যাপারে সাহায্য করতে পারবে। সৌরদীপ। পুরনো ক্ষতের মতো নামটা তার মনে দাগ কেটে গেল। তাদের সম্পর্কের অগোছালো সমাপ্তির পর থেকে তারা কয়েক মাস ধরে কথা বলেনি। কেমন আছে কে জানে, এখনো সিঙ্গেল আছে কিনা। সম্পর্কে জড়ানোর পর সে কখনোই সৌরদীপকে দেখেনি তার খোঁজ খবর নিতে। এমনকি ব্রেকআপ করার সময়ও সৌরদীপ বিশেষ কোনো তাপ উত্তাপ দেখায়নি। তবে সৌরদীপ যেরকমই হোক, এটা মানতে হবে যে সৌরদীপের থেকে ভালো হ্যাকার কলকাতায় আর দ্বিতীয় নেই। একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে নম্রতা তাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ টাইপ করলো। সৌরদীপ, কেমন আছিস? আমার তোর সাহায্য দরকার, এটা জরুরি। অরিত্র মারা গেছে, এটা ওর মৃত্যু নিয়ে। সেন্ড করার পর সে ভাবল কি দরকার আবার। মেসেজটা ডিলিট করতেই যাবে, তখনই দেখে সৌরদীপের টাইপ করার সিম্বল ফুটে উঠল। সৌরদীপের মেসেজ ঢুকল। আমি শুনছি, বলে যা। ঘণ্টাখানেক পর নম্রতা একটা ছোট্ট আবছা আলোকিত ক্যাফেতে বসে সৌরদীপের জন্য অপেক্ষা করছিল। জায়গাটা সৌরদীপের পছন্দের। মহাকরণ মেট্রোর উল্টো দিকের একটা অন্ধকার ক্যাফে। সৌরদীপ এখানেই বসে বেশিরভাগ সময় নিজের কাজকর্ম করত। আশেপাশে তাকাতেই তাদের অতীতের স্মৃতি, ভালো এবং মন্দ, তার মনকে নিয়ে গেল 10 বছর আগের কোনো এক সময়ে, যখন নম্রতা কলেজের ফার্স্ট ইয়ারে। দুজনে মিলে মেট্রোতে একই MP3 প্লেয়ার থেকে একরাশ ইচ্ছে ডানা ঝিকো ঝিকো করিডে কিংবা ঘুম ঘুম ক্লাসরুম, পাশে খোলা জানলা এইসব শোনা, কিংবা বৃষ্টির বিকেলে বাইপাসের ধারে ছাতার তলায় প্রথম চুমু, কিংবা কলেজ পালিয়ে মেট্রোয় সিনেমা দেখতে যাওয়া। এখন হাজার কাঁদলেও সেই দিন আর ফিরে আসবে না। কাঁচের দরজাটা খুলে সৌরদীপ যখন ভিতরে ঢুকল, তখন সে আগের মতোই দেখতে লাগছিল। 10 বছরে তার মধ্যে কোনো পরিবর্তনই আসেনি। সেই এক চেনা হুডি, সেই কালো কিন্তু তেজদীপ্ত চোখ, খোঁচা খোঁচা দাড়ি। নম্রতাকে এতদিন পর দেখেও ওর চোখে মুখে বিশেষ ভাব পরিবর্তন দেখা গেল না। যদিও নম্রতা হয়তো মনের এক কোণে আশা করেছিল যে সৌরদীপ হয়তো আরেকটু ভাবুক হয়ে আলাপ করতে আসবে, আর ও একটু মুখ ফিরিয়ে নেওয়ার মতো করে ওকে অবজ্ঞা করবে। কিন্তু সৌরদীপের এই ব্যবহারটা ও আশা করেনি। কেমন আছিস সৌরদীপ? সে বলল, তার কণ্ঠস্বর নিচু এবং স্থির হয়ে তার পাশে বসল। কি বলছিলিস তুই, খুলে বল। কেমন আছি, কি করছি, এসব জানার অনেক সময় পাবি। আমি মনে করি অরিত্রর মৃত্যুর পিছনে কেউ আছে রে, যে কিনা ওকে ওর মৃত্যুর কিছুদিন আগে টেক্সটও করেছিল। নম্রতার স্বর কেঁপে উঠল। সে ধীরে ধীরে সব ঘটনাই খুলে বলল সৌরদীপকে। সৌরদীপ তার চেয়ারের পিছনে হেলান দিয়ে
নিজের দুহাত ভাঁজ করে বলে, ঠিক আছে, আমাকে ভিডিওটা দেখাবে? নম্রতা তার ফোন বের করে রিলটা বের করে সৌরদীপকে দেখায়। সৌরদীপ অনেকক্ষণ ধরে ফোনে রিলটা দেখল, তারপর নিজের ল্যাপটপ খুলে রিলটার আইপি ট্রেস করতে লাগলো। ওর ফোনটা যেন বেজে উঠল পকেটে। মেসেজ ঢুকেছে একটা। সৌরদীপ সেদিকে তাকালো না, যদিও নম্রতা জানে কি মেসেজ এসেছে ওর ফোনে। এই ভিডিওটি অনেকবার শেয়ার করা হয়েছে, আর প্রত্যেক মানুষ যে দেখেছে সে মারা গেছে, কিন্তু যে শেয়ার করেছে সে নয়। কিন্তু সেটা সবচেয়ে অদ্ভুত নয়। অদ্ভুত অংশটা হলো আসল ফাইলটি একটি প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছে, সুন্দরবনের কাছে কোনো এক গ্রামের থেকে। সুন্দরবন? ভিডিওতে জলাভূমি মতো দেখাচ্ছিল। আমি জানি না, তবে সুন্দরবনের কাছে একটা গ্রাম আছে সদরখালি নামের। কিন্তু এরকম একটা গন্ড গ্রামের মধ্যে এরকম একটা ভিডিও এলো কিভাবে? এর উত্তর তো সুধরখালি গেলেও জানতে পারবো। সেই রাতেই নম্রতার ঘুম ঠিকঠাক হলো না। চোখ বুঝলেই সেই এক স্বপ্ন, একটা পুরনো কুঁড়ে ঘর, জঙ্গলে ঘেরা জলাশয়, তার মধ্যে থেকে উঠে আসছে এক নারী মূর্তি। মেয়েটি এগিয়ে আসছে নম্রতার দিকে, আরো কাছে, আরো কাছে। নম্রতাকে যেন কেউ বেঁধে দিয়েছে। সে চেয়েও নড়তে পারছে না। তার উপরে উঠে দাঁড়িয়েছে মেয়েটি। তার পচা গলা, বীভৎস মুখ থেকে ভেসে এলো এক তীব্র চিৎকার। ঘুম ভেঙে যায় নম্রতার। তার বালিশ ঘামে ভেজা ছিল এবং তার ফোনে তখন সেই রিলটা চলছে। ভেজা ঘাস, একটি ভেঙে যাওয়া কুঁড়ে ঘর, একটা অন্ধকার ঘর। নম্রতা ফোনটা নেট অফ করে ভিডিওটা ডিলিট করে দিল। পরের দিন সকালে সৌরদীপ তার কারিগরি যন্ত্রপাতি, ল্যাপটপ, সিগন্যাল ইন্টারসেপ্টর, পোর্টেবল হার্ড ড্রাইভ প্যাক করে এসে দাঁড়ালো নম্রতার বাড়ির সামনে। সৌরদীপ ট্যাক্সিতে নম্রতার ব্যাগটা তুলতে তুলতে বলল, কেমন যেন মনের মধ্যে একটা খুঁটখুট করছে, যেন কিছু একটা খারাপ হবে। একটু খুলে বল না। জানি না, ঠিক বোঝাতে পারবো না। নম্রতা লক্ষ্য করল সৌরদীপের চোখের তলায় কালি, মানে সৌরদীপের ঘুম হয়নি রাতে। গাড়ি করে শিয়ালদহ থেকে ট্রেন করে ক্যানিং স্টেশনে নেমে সেখান থেকে অটো ধরল তারা। অটো তাদের নামালো একটা 3 মাথার মোড়ে। অটোওয়ালাই বলে দিল সদরখালি যাওয়ার জন্য এখান থেকে রিক্সা নিতে। অটো থেকে নামার সাথে সাথেই এক গাদা রিক্সা চালক ভিড় করে ধরল তাদের নিজের রিক্সায় চড়ানোর জন্য। কিন্তু ওরা সদরখালি যাবে শুনে সবাই যেন মুখ ঘুরিয়ে নিল। অনেক পিড়াপিড়ি করেও কেউ ওখানে যেতে চাইল না। যখন তারা ভাবছে কি করবে, তখনই এক বয়স্ক রিক্সা চালক নিজের থেকে যেচে এগিয়ে এলো। বাবুরা কি সদরখালি যাবেন? হ্যাঁ, মানে কেউ তো যেতে চাইছে না। আমি নিয়ে যেতে পারি, তবে 150 টাকা নেব। এত? হ্যাঁ, না না, 50 টাকা দেবো, গেলে বলো। দেখুন বাবু, এই এলাকার রিক্সা চালক তো দূর, কোনো ভ্যান গাড়িও আপনাকে সদরখালি নিয়ে যাবে না। তার উপর এখন বাজে হলো 4টে। আপনারা যখন পৌঁছাবেন তখন সূর্য ডুবে যাবে, আর সূর্য ডোবার পর ওখানে বাঘের ভয় আছে বাবু। এই তো ওই গেল মাসই একজনকে নিয়ে গেছে। 150 দিলে বলুন, নিয়ে যাব। ঠিক আছে, সময় নষ্ট করে আর লাভ নেই, চলুন। রিক্সায় চেপে বসলো দুজনে। রিক্সা চলতে শুরু করলো। ছোট ছোট সিমেন্টের বাড়ির মাঝ দিয়ে রিক্সা এগিয়ে চলল। ধীরে ধীরে পাকা বাড়ির জায়গায় ফুটে উঠল মাটির বাড়ি। কিছুক্ষণ পর সেই বাড়িগুলো যেন মিলিয়ে গেল। এখন দুদিকে সুদূর জঙ্গল, আর রাস্তাও কাঁচা। তা বাবুরা বুঝি এ এলাকায় নতুন? তা সদরখালিতে কি কাজের জন্য? আসলে একটু কাজে যাচ্ছি। ওখানে কিসের কাজ দিদি? ওখানে তো কেউ যায় না। তবে যারা যায় তারা কিন্তু ফিরে আসে না। মানে? ও গ্রাম অভিশপ্ত বাবু। অভিশপ্ত কেন? ডাইনির অভিশাপ আছে ওখানে। ডাইনি?
ডাইনি। আপনারা শহরের মানুষ এসব বুঝবেন না, বিশ্বাস করবেন না। তবে এসব সুন্দরবনের এলাকা, এখনো এখানে অনেক কিছু এমন হয় যার ব্যাখ্যা আপনাদের পড়ালেখা বাবুরা দিতে পারবেনি। কিছুক্ষণ সব শান্ত, শুধু রিকশার চাকার আওয়াজ। তারপর লোকটি বলল, সদরখালির লোক ছিল সতীচরণ, ভারী সাত্বিক লোক। মানুষের বাড়ি বাড়ি পুজো করে ঘর চালাতো। বউ আর মেয়েকে নিয়েই ছিল তার ছোট্ট সংসার। কিন্তু ভগবান তো সবাইকে সব দিয়ে সুখী করেন না। ওই মেয়েটির সমস্যা ছিল। লোকে বলে মেয়েটি নাকি ডাইনি ছিল। 2-3 মাস আগে, কেউ ঠিক জানে না ব্যাপারটা, কিন্তু সত্যচরণ আর তার স্ত্রীর মৃতদেহ পাওয়া গেল কড়িকাঠে ঝুলন্ত অবস্থায়। আর তাদের মেয়ের কি যেন নাম, হ্যাঁ, সুদেশনা, তাকে নাকি সেদিনের পর থেকে আর পাওয়া যায়নি। লোকে বলে সেই নাকি নিজের মা বাবাকে মেরেছে। তারপর থেকেই সেই গ্রামের লোকেরা কেমন যেন পাগল পাগল হয়ে যায়। পরপর বহু লোক মারা যায়। এখন ওই গ্রামে আর কেউ থাকে না। লোকে বলে সুদেশনা নাকি ডাইনি বিদ্যা জানতো, নিজের বাপ মার বলি দিয়েছে, আর কেউ ওই গ্রামে গেলে তাদের মেরে ফেলছে। আচ্ছা, সুদেশনা যে ডাইনি এটা আপনারা কি করে জানলেন? আমি সেরম কিছু ঠিক করে জানি না, তবে লোক মুখে যা শুনছি। রাতে নাকি অনেক সময়তেই ও নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে যেত। কখনো তাকে পাওয়া যেত পুকুর পাড়ে, কখনো বা কলা বাগানের মাঝে, আবার কখনো কারোর বাড়ির দোরগোড়ায়। যখনই জিজ্ঞেস করা হতো, সে বলতো তার নাকি কিছুই মনে নেই। ওর মা বাবা নাকি অনেক ওঝা গুনিন দেখিয়েছিল বাবু, কিন্তু কিছুতেই কিছু আর হয়নি। এছাড়া কি আর কিছু অভ্যেস ছিল, জানেন কিছু? না, সেরকম তো কিছু শুনি না, তবে থাকতেও পারে, কি জানি। আচ্ছা, আপনারা স্লিপ ওয়াকিং কথাটা শুনেছেন? ওটা আবার কি? স্লিপ ওয়াকিং, ঘুমের মধ্যে হেঁটে চলে বেড়ানোর একটা রোগ। ডাক্তার দেখিয়ে অনেক সময় এটা ঠিকও হয়ে যায়। এসব ব্যাপার আমি কি করে জানবো বলুন? আমরা গ্রামের লোক, টাকা পয়সার অভাবে বেশি পড়াশুনো করতে পারিনি, তাই এইসব ব্যাপার ঠিক জানি না। এই অবধি বলেই রিক্সাওয়ালা থামলো। তারই সাথে থামলো রিক্সাও। ওই যে দেখছেন, সামনের কিছুটা দূরে ঝোপ জঙ্গলের মাঝে কিছু বাড়ি চোখে পড়ছে। সেদিকে ইশারা করে বলেন, ওই দিকে এগিয়ে যান, ওইটি সদরখালি, এর আগে যেতে পারবো না। নম্রতা আর সৌরদীপ নেমে হাঁটতে শুরু করলো। গ্রামের ভিতর ঢুকতেই একটা ঠান্ডা স্রোত বয়ে গেল দুজনের শিরদাঁড়া দিয়ে। গ্রামের চারিদিকে পোড়ো বাড়ি আর ভাঙাচোরা দোকানে ভর্তি। 2 মাস আগে যে এখানে মানুষ থাকতো তা কেউ দেখে বলতে পারবে না। এই জনমানবহীন গ্রামে দাঁড়িয়ে নম্রতা আর সৌরদীপের মনে হচ্ছিল যেন অন্য কোনো জগৎ এসে গেছে। সূর্য ডুবেছে অনেকক্ষণ। পশ্চিম আকাশে এখন এক লাল আভা। দূর থেকে ভেসে আসছে কোনো বুনো পাখির ডাক। কাছেই কোথাও ব্যাঙ ডাকছে। সব মিলিয়ে এক গা ছমছমে পরিবেশ। হঠাৎ সৌরদীপ যেন সেই আবছা আলো আধারি ঘেরা গ্রামের একদিকে এগিয়ে গেল। নম্রতা পিছু নিল তার। নম্রতা সৌরদীপকে জিজ্ঞেস করে, কি রে, এদিকে কি যাচ্ছিস? সৌরদীপ দূরে একটা মরা গাছের দিকে ইশারা করে বলে, ওই গাছটা দেখেছিস? হ্যাঁ। ভিডিওতে ঠিক ওই রকম একটা গাছ ছিল না, মনে পড়ছে? নম্রতা লক্ষ্য করল ঠিক তাই। গাছটার কাছে পৌঁছাতেই তাদের চোখে পড়ল একটা বড় মুদামঘর গোছের বাড়ি, ঠিক যেমন ভিডিওতে দেখা গেছিল। নম্রতা একবার আশপাশটা লক্ষ্য করল ফোনের টর্চ জেলে। দুজনে সেই বাড়িটার মধ্যে ঢুকল।
বলা বাহুল্য, দরজা বলতে কিছুই নেই, একটা ভাঙা কাঠের টুকরো যা দরজার জায়গায় লাগানো। ভিতরটা নোংরা, একদিকে এক গাদা খড় রাখা। তাদের পায়ের শব্দে 2-3টে ইঁদুর এদিক ওদিক থেকে পালালো। এক কোণে একটা ছেঁড়া চাদর পড়ে আছে। হঠাৎ নম্রতার মনে হলো পিছনে যেন কেউ দাঁড়িয়ে। সে পিছন ঘুরে তাকালো। না, ভাঙা দরজার কাঠটা হাওয়ায় দুলছে। হঠাৎ তার কানে এলো বাইরে থেকে ভেসে আসা কিছু পুরুষ কণ্ঠস্বর। কৌতূহল চেপে রাখতে না পেরে বেরিয়ে এলো নম্রতা বাইরে। এ কি, মরা গাছটার নিচে কয়েকটা ছায়ামূর্তি দেখা যাচ্ছে, গোল হয়ে বসে কি যেন করছে। নম্রতা এগিয়ে গেল সেদিকে। কথাবার্তাগুলো হালকা হালকা কানে আসছে। 4-5 জন ছেলে বসে ওখানে মদ খাচ্ছে। নম্রতা ভাবল, চলে আসবে নাকি ওখান থেকে? এরম অচেনা অজানা জায়গায় অন্ধকারের মাঝে 4-5 জন লোককে ওভাবে বসে থাকতে দেখে নম্রতার মনে ভয় ঢুকল। না, কোনো অতিপ্রাকৃত কিছুর ভয় নয়, কিংবা কোনো অলৌকিক বা অপদেবতা জনিত ভয় নয়। যেই ভয়, যেই আতঙ্ক পৃথিবীর প্রায় প্রত্যেক নারী অনুভব করে যখন কোনো নারী কোনো ফাঁকা গলি দিয়ে যাওয়ার সময় গলির কোণে ঠেস দেওয়া একদল লোককে দেখতে পেয়ে, বা ফাঁকা বাসে বসে থাকার সময় পিছনের সিটে বসে থাকা একদল ছেলের হাসি তার কানে আসে, কিংবা যখন বাস স্টপে অপেক্ষায় দাঁড়িয়ে থাকার সময় দেখে অনবরত কয়েকটি বাইক আরোহী তার সামনে দিয়ে যাচ্ছে। তখন তার মনে যে অনুভূতি হয় তা একান্ত নারী জাতির। খুব অল্প সংখ্যক পুরুষ মানুষ আছে যারা এই ভয়ের গভীরতা অনুমান করতে পারবে। নম্রতাও সেই আদিম ভয়টা নিজের ভিতরে অনুভব করে। সে ফিরে যেতে চায়, কিন্তু পারে না। তার পা থামছে না, যেন কোনো এক অমোঘ আকর্ষণে সে হাঁটছে। 2টো লোক এতক্ষণে নম্রতাকে দেখতে পেয়েছে। নম্রতা দেখতে পাচ্ছে তারা বাকিদের ডেকে ডেকে নম্রতাকে দেখাচ্ছে। লোকগুলো যেন কি একটা বলা বলি করছে, ঠিক বোঝা যাচ্ছে না কি। নম্রতা ওদেরকে পিছনে রেখে এগিয়ে চলছে, যেন নিজেকে আটকাতে পারছে না সে। পিছন থেকে শুনতে পাচ্ছে পায়ের শব্দ, একাধিক পায়ের শব্দ। নম্রতাকে পালাতে হবে, কিন্তু কেন পালাতে পারছে না সে? নিজের চলার গতি বাড়াতে বা কমাতে কেন পারছে না? পিছন থেকে কারা যেন এসে ওকে জড়িয়ে ধরল। নম্রতা তারস্বরে চেঁচিয়ে উঠল, কিরে, কি হলো তোর? সৌরদীপের আওয়াজ ভেসে এলো তার কানে। নম্রতা ফিরে তাকায়। সে এখনো সেই পোড়ো বাড়ির ভিতরেই দাঁড়িয়ে। সৌরদীপ তার পিছনে, হাতে ল্যাপটপ। সৌরদীপ আবার জিজ্ঞেস করে, কি করছিস এখানে দাঁড়িয়ে? মানে তুই তুই ওখানে? হ্যাঁ, এখানেই তো বসে আছি। আমি দেখলাম দরজার বাইরে মন দিয়ে কি দেখছিস তুই, তাই তোকে আর বিরক্ত করিনি। তাহলে কি ও দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্ন দেখছিল? কিন্তু স্বপ্নটা এত সত্যি লাগলো কেন? জিনিসটাকে ভুলে যাওয়ার চেষ্টা করে নম্রতা। তুই ল্যাপটপ খুললি এখানে? এখানে মেঝেতে একটা মেমোরি কার্ড কুড়িয়ে পেলাম, ওটাই খুলে দেখছি কি আছে। নম্রতা এবার ওর দিকে এগিয়ে গিয়ে ওর পাশে বসে। কিছু পেলি? হ্যাঁ, কিছু ভিডিও ফাইল আছে, সেগুলো রিকভার হলে বোঝা যাবে। কথাটা বলা শেষ হতেই আচমকা তাদের আশেপাশের তাপমাত্রা যেন কয়েক ডিগ্রি কমে গেল। বাইরে যেন বৃষ্টি শুরু হয়েছে। আমার মনে হয় আমাদের এখন বেরোনো উচিত। নম্রতা আর সৌরদীপ উঠে দাঁড়ালো। ঘর থেকে বেরোতেই তারা দেখে সামনে জলাশয়ে বুদবুদ ওঠা শুরু করেছে। কিছু যেন উঠে আসছে ওখান থেকে, কিন্তু দুজনের কেউই সেটা দেখার জন্য আর সেখানে দাঁড়ালো না। দৌড়াতে লাগলো তারা গ্রামের বাইরের দিকে। বৃষ্টির বেগ যেন বেড়ে চলেছে। তাদের আশেপাশের গাছপালার মধ্যে তীব্র কম্পন সৃষ্টি হচ্ছে, যেন কোনো বড় প্রাণী ওদেরকে ঘিরে বন জঙ্গল ভেদ করে ওদের সাথে সাথে চলছে। দুজনে হাঁপিয়ে উঠছে কাদা ভেজা রাস্তায় দৌড়াতে দৌড়াতে।
যে কোনো সময় সেই প্রাণী ঝাঁপিয়ে পড়তে পারে। কত দূর পালাবে? এখনো মাইল চারেক পথ দূরে জনবসতি। ততক্ষণ কি তারা পারবে? হঠাৎ বৃষ্টির আওয়াজ ভেদ করে ভেসে এলো রিক্সা চালকের চেনা কণ্ঠস্বর। বাবু, বাবু, এদিকে এদিকে চলে আসুন বাবু। দুজনের চোখ গেল সামনে। অন্ধকারে কিছু দূরে দাঁড়িয়ে একটি রিক্সা। অন্ধকার গুহায় যেন আলোর রেখা দেখতে পেল তারা। দৌড়ে গেল তারা সেই রিক্সার দিকে। রিক্সায় উঠতেই বৃদ্ধ রিক্সা চালক রিক্সা চালিয়ে দিল। আপনি ফিরে এলেন? আমার মন কুড়াচ্ছিল। আসলে আসলে কি বলুন তো, ওরকম একটা ভয়ঙ্কর জায়গায় আপনাদের ছেড়ে এলাম। ফিরে আসার সময় মনে হচ্ছিল আপনাদের যদি কোনো বিপদ হয় নিজেকে তো জীবনেও ক্ষমা করতে পারবো না। তাই ফিরে এলাম। আপনাদেরকে দেখতে পেয়ে আওয়াজও দিলাম। তাই রিক্সা ছুটে চলল বৃষ্টি ভেজা মেঠো পথ দিয়ে। সেই রাতে দুজনেই একটি স্থানীয় হোটেলে গিয়ে উঠল। বিছানায় বসে সৌরদীপ ল্যাপটপ খুলে বেঁচে যাওয়া কাজটা নিয়ে বসল। 10 মিনিটের অপেক্ষার পর একটা ভিডিও ফাইল ভেসে উঠল তার চোখের সামনে। ভিডিওটা ওপেন করলো। কিরে, গা ধুলি না? নম্রতা মাথার চুল মুছতে মুছতে বাথরুম থেকে বেরোয়। সৌরদীপ ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে বলে, এটা একবার দেখ। ভিডিওটার কোয়ালিটি ভালো নয়, কিন্তু যা বোঝা যাচ্ছে 4-5 জন লোক মিলে কোনো মেয়েকে হাত পা ধরে একটা ভাঙা চোরা ঘরের মধ্যে নিয়ে যাচ্ছে। নম্রতা আটকে উঠল। এ তো সেই লোকগুলো যাদেরকে সে তখন দেখেছিল, আর এই বাড়িটার মধ্যেই তো তারা গেছিল। সেই লোকগুলোর মধ্যেই যে কম বয়সী ছিল সেই ভিডিওটা বানাচ্ছে নিজের ফোনের ক্যামেরা দিয়ে। মেয়েটা যেন ছটফট করছে পালানোর চেষ্টায়, কিন্তু পারছে না। 4 জন পুরুষ মানুষ চেপে ধরে শুয়ে দিল তাকে। তারপর একে একে নিজেদের গায়ের জামা খোলা শুরু করলো। নম্রতা আর সহ্য করতে পারল না। এক ঝটকায় ল্যাপটপটা বন্ধ করে দিল সে। সৌরদীপ ঝাঁঝিয়ে উঠল, এ কি করলি? ল্যাপটপটা নষ্ট হয়ে যাবে তো। নম্রতা কিছু না বলে বেরিয়ে চলে এলো ওদের রুম থেকে। হোটেলের বাইরে আলো জ্বলছে, নির্জন পথঘাট, দূরে ব্যাঙ আর ঝিঁঝি পোকার আওয়াজ। কোথাও কোনো কুকুর ঘেউ ঘেউ করছে অচেনা কাউকে দেখে। একলা কিছুক্ষণ দাঁড়িয়ে মনে মনে কল্পনা করল সেই অনুভূতিটা আরেকবার, যে অনুভূতিটা সুদেষ্ণা পেয়েছিল সেদিন রাতে। রিক্সা চালকের গল্প, তার দেখা সেই স্বপ্ন আর এই ভিডিও দেখে একটা অনুমান লাগাতে অসুবিধে হলো না কি হয়েছিল। সুদেষ্ণার ঘুমের ঘোরে হাঁটার অসুখটাকে স্থানীয় লোকেরা ভৌতিক কিছু ভেবে নেয়। ঘুমের ঘোরে হাঁটতে হাঁটতে সুদেষ্ণা গ্রামের শেষ প্রান্তের সেই মরা গাছটার কাছে আসে, যেখানে সেই লোকগুলো নিজেদের মদের আসর বসিয়েছিল। সুদেষ্ণাকে ওরম অবস্থায় দেখে ধরে নিয়ে যায় কাছের গুদাম ঘরে। এরপর হয়তো সারা রাত ধরে ওর ওপর চালায় অকথ্য অত্যাচার, যার ভিডিও করে আপলোড করে দেয় ওদের একজন। ভিডিওটি গ্রামে ছড়িয়ে পড়ার সাথে সাথেই লোকলজ্জায় আত্মহত্যা করে সুদেষ্ণার বাবা মা। সুদেষ্ণাও হয়তো পালিয়ে যায় গ্রাম থেকে, কিন্তু এখনো কিছু প্রশ্ন থেকে যাচ্ছে। সুদেষ্ণার অদৃশ্য হওয়ার পর গ্রামের লোকেরা অদৃশ্য হতে লাগলো কেন? গুদাম ঘরে এই মেমোরি কার্ডটাই বা এলো থেকে? তবে কি কেউ ইচ্ছে করে ওটাকে ওখানে ছেড়ে গেছিল? সুদেষ্ণা কি আদৌ বেঁচে আছে? এসবের সাথে সেই অভিশপ্ত রিলের কি সম্পর্ক? ওই রিল আর এই ভিডিও দুটোই একই জায়গায়, হয়তো একই ফোন থেকে শুট করা হয়েছে। কিন্তু তাহলে ওই ভিডিওটা কে বানালো, আর ওই ভিডিওর মেয়েটাই বা কে? দাঁড়িয়ে থাকতে থাকতে হুট করে চোখে কি যেন একটা কটকট করতে থাকলো। নম্রতা নিজের রুমে ফিরে এসে বাথরুমে ঢোকে। আয়নায় নিজের চোখের দিকে তাকাতেই দেখে চোখের মনির পাশে একটা কালো চুল। সে নিজের আঙুল দিয়ে আস্তে করে ওটাকে ধরে সরানোর চেষ্টা করে, কিন্তু এ কি, চুল যে বেরিয়ে যাচ্ছে। তার চোখের ভিতর থেকে বেরিয়ে আসছে লম্বা এক গাছি চুল,
আতঙ্কে কেঁপে উঠল নম্রতা। আয়নার দিকে নজর যেতেই মুখ দিয়ে আর্তনাদ বেরিয়ে এলো। তার পিছনে এসে দাঁড়িয়েছে সেই জল থেকে উঠে আসা মেয়েটির আকৃতি। বিকৃত মুখ চোখে যেন আগুন জ্বলছে, মুখ থেকে ফেটে পড়ছে ক্রোধ। এই মুখ তো নম্রতা চেনা, এ যে সুদেষ্ণা। চিৎকার করে উঠল সুদেষ্ণার প্রেতাত্মা। তারই সাথে আতঙ্কে চিৎকার করে ভয় পেয়ে বেরিয়ে এলো বাথরুম থেকে নম্রতা। কিরে, ঠিক আছিস? চিৎকার করছিস কেন? বাথরুমে কেউ আছে, আমার চোখে। কি হয়েছে তোর চোখে? নম্রতা হাত দিয়ে তার চোখ থেকে বেরিয়ে আসা চুলের দিকে দেখানোর চেষ্টা করে, কিন্তু কই, কিছুই তো নেই। সৌরদীপ নম্রতাকে নিয়ে গিয়ে বিছানায় বসায়, তারপর বাথরুমে যায়। বাথরুম খালি, কেউ নেই। কই, কিছু নেই তো। আমি বুঝেছি, সুদেষ্ণা এসব করছে। আচ্ছা, এসব নিয়ে পরে কথা হবে, রাত হয়েছে, তুই ঘুমো। তুই বুঝতে চাইছিস না সৌরদীপ, যে ইন্টারনেট সোশ্যাল মিডিয়ার জন্য সুদেষ্ণা নিজের মা বাবা এমনকি আত্মসম্মান পর্যন্ত হারিয়েছে। সেই সোশ্যাল মিডিয়ার উপর রাগও উগড়ে দিচ্ছে। সৌরদীপ নম্রতার অসংলগ্ন কথার কোনো মানে বুঝতে পারছিল না। সে নম্রতাকে যেভাবেই হোক বিছানায় ঘুম পাড়িয়ে নিজে সোফায় গিয়ে শুল। পরদিন সকালেই তারা কলকাতায় ফেরত চলে এলো। রাস্তায় নম্রতা বিশেষ কোনো কথা বলল না। সৌরদীপ নম্রতাকে বেশি ঘাঁটালো না। ফিরে এসে সৌরদীপ আর নম্রতা নিজেদের জীবনে ব্যস্ত হয়ে গেল। এর দুদিন পর সৌরদীপ নিজের সোশ্যাল মিডিয়া ঘাঁটছিল। হুট করে দেখে একটা নতুন ভাইরাল ভিডিও। ইউটিউব খুলতেই দেখে নম্রতার চ্যানেল থেকে একটি ভিডিও পোস্ট হয়েছে। সৌরদীপের কৌতূহল বাড়ল। ভিডিওটা চালাতেই দেখে নম্রতা সেই রিলটা নিয়ে নিজের চ্যানেলে একটা ভিডিও বানিয়েছে, যেখানে সে সুদেষ্ণার পুরো গল্প সবার সামনে বলছে। ভিডিওটা আপলোড হওয়ার কিছু ঘন্টার মধ্যেই 10 লক্ষ ভিউজ এসে গেছে। ফোন করলো সে নম্রতাকে। রিং শুরু হলো, আর তার সাথে সাথেই পিছনে যেন কিছু একটা পড়ল। সৌরদীপ মাথা ঘুরিয়ে দেখে কেউ নেই। আজ অফিসের সবাই অন্য বিল্ডিংয়ে একটা বিজনেস মিটিংয়ের জন্য গেছে। সৌরদীপ যায়নি, কারণ ওদের কোম্পানির অ্যাপের কিছু সমস্যা আসছে, সেগুলো ঠিক করতে হবে। অফিসে সে একা, কিন্তু কিছুক্ষণ আগে স্পষ্ট কারুর হাঁটা চলার শব্দ সে শুনেছে। ফোনের ওপাশ থেকে নম্রতার আওয়াজ ভেসে আসছে। হ্যালো সৌরদীপ, হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যাঁ বলছি, তোর একটু সময় হবে? হ্যাঁ বল। তুই কি নতুন কোনো ভিডিও আপলোড করেছিস তোর নিজের চ্যানেলে সুদেষ্ণাকে নিয়ে? কেন? আরে তোকে কে বললো আবার ওসব নিয়ে ঘাটাঘাটি করতে? দেখ, আমার মনে হয় সুদেষ্ণা সেদিন হারিয়ে যায়নি, গ্রামের ওই পানা পুকুরে ডুবে আত্মহত্যা করে। আবার শুনতে পায় সেই আওয়াজ। সৌরদীপ আবার পিছনে ঘুরে তাকালো। না, এবার সে স্পষ্ট শুনল। ওপাশ থেকে নম্রতা বলে যাচ্ছে, আমার মনে হয় ওর আত্মা এখনো শান্তি পায়নি, কিন্তু এইভাবে ওর ব্যাপারে যদি সবাই জানতে পারে, ওর আত্মা শান্তি পাবে না। হ্যালো 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 সৌরদীপ, শুনতে পাচ্ছিস? সৌরদীপ। নম্রতা কি ফোনটা কেটে কল করবে? কিছু একটা ভেজা অনুভব করলো সে। ফোনটাকে কান থেকে সরাতে দেখে ফোন পুরো ভেজা। এ কি, জল লাগলো কি করে? নিজের রুমাল বের করে মুছতে লাগলো। সেদিন বিকেলে খবরটা পেল নম্রতা, সৌরদীপ মারা গেছে। অফিসে একা বসে কাজ করছিল। অফিসের বাকি লোকেরা ফিরে এসে দেখে ঠিক মাঝামাঝি জায়গায় তার ঘাড় বেঁকানো মৃতদেহ। খবরটা শুনে কেঁপে উঠল নম্রতা। কি করবে সে? সে তো ভেবেছিল যে সুদেষ্ণা শান্ত হবে, কিন্তু কিন্তু এ কি হচ্ছে? আর সৌরদীপকে রিলটা তো সেই দেখিয়েছিল। আর যদি সৌরদীপকে এসবে না টানতো,
হয়তো সৌরদীপ বেঁচে থাকতো। নিজেকে কিভাবে ক্ষমা করবে নম্রতা? নিজের চেয়ারে এসে বসল সে। বাড়ির জানলা দিয়ে ডুবে যাওয়া সূর্যের লাল আলো ছড়ানো আকাশের ছবি দেখা যাচ্ছে। কি করবে এবারও? ওর ধারণা ছিল সুদেষ্ণার গল্প যদি সবাই জানে তাহলে তাহলে তার আত্মা শান্তি পাবে। কিন্তু কই, কিছুই তো হলো না। তবে কি গয়ায় গিয়ে ওর নামে পিণ্ডদান দেবে? হ্যাঁ, সেটাই করতে হবে বোধহয়। ফোন তুলে গয়ার টিকিট বুক করতে যেতেই চমকে উঠল। ফোনের উপর জলজল করছে মেসেজ, আজ সময় শেষ। কাঁপা কাঁপা হাতে ফোনটা ধরতেই শুরু হয়ে গেল সেই রিল। ঘরে ভরে গেল এক অন্ধকার। সামনে ফুটে উঠল একটা আকৃতি, সুদেষ্ণার ফুলে ফেপে ওঠা ফ্যাকাশে দেহ। একটা ছেঁড়া কাপড় ভেজা হওয়ার কারণে লেপ্টে আছে তার সারা গায়ে। চোখ কোটরাগত, মুখে এক দানবিক ক্ষুধা। ভেজা চুল থেকে ঝরে পড়ছে জল, গায়ের বিভিন্ন জায়গায় লেগে আছে শ্যাওলা। সারা ঘর ভরে আছে পচা জলের গন্ধে। এগিয়ে আসছে ধীরে ধীরে সেই বীভৎস আকৃতিটা তার দিকে। নম্রতা পিছিয়ে যাচ্ছে এক পা করে। কি করবে সে জানে না। এগিয়ে আসছে সুদেষ্ণার গলিত হাত তার দিকে। হঠাৎ তার মনে পড়ল একটা কথা। সৌরদীপ বলেছিল যারা রিল দেখেছে তারা মারা গেছে, কিন্তু যারা রিলটা শেয়ার করে তারা মারা যায়নি, তারা পাগল হয়ে গেছে। ফোনটা তুলে শেয়ার বোতামটা টেপার আগেই থেমে যায় নম্রতা। এ কি করছে সে? যারা এই ভিডিও দেখবে তাদের সবাইকে সুদেষ্ণার প্রেত তাড়া করে বেড়াবে। জেনে বুঝে এই মানুষগুলোর মৃত্যুর কারণ কি করে হবে সে? ওদিকে নিজের মাথার চারিদিকে সে অনুভব করতে লাগলো শক্ত হয়ে আসছে সুদেষ্ণার হাত। প্রচন্ড জোরে মাথাটাকে পিছন দিকে বেঁকানো আরম্ভ করেছে এই শক্ত দুই হাত। নম্রতা ব্যথা সহ্য করতে পারছে না। মনে হচ্ছে যেন মাথাটা সব শিরা চিরে বেরিয়ে আসবে। না, আর সহ্য করতে পারল না সে। বুড়ো আঙুল দিয়ে ছুঁয়ে দিল শেয়ার বোতাম। পরক্ষণেই কিচ্ছু নেই। মুখের চারিপাশে কোনো হাতের অনুভূতি নেই, কোনো ব্যথা নেই। ঘর ভরে আছে আলোতে। ফোনের স্ক্রিনে ভেসে উঠছে রিল শেয়ার করা হয়েছে। মুহূর্তের মধ্যে 1000 ভিউজ হয়ে গেছে। আজকে আপনাদের জন্য যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, নম্রতা বাঁচার জন্য শেষ পর্যন্ত কি করেছিল? সঠিক উত্তরদাতাদের নাম শোনানো হবে পরবর্তী গল্পে, এবং সঠিক উত্তরের নিচে আপনার নাম এবং আপনি কোথা থেকে বলছেন সেটা অবশ্যই লিখবেন। এছাড়াও যারা আমাদের গল্প শুনে কমেন্টস করেছেন তারা হলেন মিঠুন, শুনছেন হাওড়া সাঁতরাগাছি থেকে। বারুইপুর থেকে শঙ্কর মণ্ডল। সাথী শুনছেন শেওড়াফুলি থেকে। দুবাই থেকে শুনছেন সাদ্দাম। শুভ্র রয় ব্যারাকপুর থেকে। চাকদহ থেকে শুনছেন দীপ্তি কর্মকার রয়। ফিরে আসছি ঠিক আগামী সপ্তাহে আরও একটি ভয় নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন এবং গল্প শুনুন।